এই কয়েক মিনিট আগেই আপনাদের দেখাচ্ছিলাম উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে পুকুরের তলায় তৃণমূলের, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে শেখ শাহজাহান বাহিনীর অস্ত্রাগারের, বেআইনি অস্ত্রাগারের হদিশ পেল বেঙ্গল এসটিএফ। তাজ্জব হয়ে যাবেন এই ছবি দেখলে। দেখুন, এই নিয়ে পরপর দুবার অস্ত্র উদ্ধার হলো সন্দেশখালী থেকে। হাজার হাজার রাউন্ড গুলি, নানা মাপের গুলি, নানা ধরনের বন্দুকের গুলি। একেবারে জঙ্গি কারবার চলতো এখানে। উত্তর চব্বিশ পরগনা এবং গোটা বাংলা তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হাতে কতটা অনিরাপদ হয়ে গিয়েছিল, বাংলা কতটা বারুদের ওপর দাঁড়িয়েছিল, এই যে আমরা রোজ রোজ বলতাম, তার প্রমাণ দেখুন একবার হাতে নাতে। বন্দুক আর ওই আপনার কাটিস এইসবগুলো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো। আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। যেটা উদ্ধার করেছে গ্রাম প্রতিবেশী প্লাস আমরা সকলে যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ, এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। কি মনে হচ্ছে এগুলো কোথা থেকে আসলো? মানে দেখুন এগুলো, হ্যাঁ এগুলো মনে হচ্ছে বলতে আমরা যাদের দ্বারা আতঙ্কিত হই বিশেষ করে, তো এখানে ইটভাটায় বাড়ি মফিজুল মোল্লা, ওর ভাই হাপু, দ্বিতীয়ত হচ্ছে ওহিদ ঢালি যে প্রধান আছে বর্তমানে, এবং তার সাথে সাথে মতিউর রহমান তরফদার। এরাই হচ্ছে মূলত চক্রান্তকারী, কারণ এরা সম্পূর্ণ শাহজাহান শেখের সাকরের। চলুন এবার ঠোঁটকাটা স্পেশাল শুরু করা যাক। আজকে ঠোঁটকাটা স্পেশালের শুরুতে আমি কোনো খবর দেখাবো না। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যে ভাগ্যাকাশ, সেই দিকে যদি আপনারা তাকান, একবার অনুরোধ করব তাকান, দেখবেন কত গ্রহ এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে ছিটকে গেছে। গ্রহ বলতে এখানে চরিত্রদের কথা বলছি, রাজনৈতিক কুশীলব। রাজনীতির ভাগ্যাকাশে কে কখন কোন কক্ষপথে বিচরণ করেন কিচ্ছু বলা যায় না আগে থেকে। 30 বছর পর কী হবে কেউ জানে না। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে কি বিচিত্র পরিস্থিতি একবার তৈরি হয়েছে দেখুন। আমার পেছনে এই যে বিগ ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা ইচ্ছা করেই করেছি। দেখুন কয়েকটা চরিত্রের নাম এখানে রয়েছে, তার কারণ তাদের কথাই আমি বলবো, কিন্তু সবার কথা বলতে গেলে ঠোঁটকাটার বেলা গড়িয়ে যাবে। কয়েকজনের নাম বলবো। দেখুন তো, তাদের সবাই কেমন তাদের আদি জায়গা, যে মাঠে তারা খেলা শুরু করেছিলেন, সেখান থেকে কত দূরে ছিটকে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা নিজের দলকে কংগ্রেসে এখন মিশিয়ে দিতে পারেন, এই আলোচনা যে কখনো পশ্চিমবঙ্গের মাটিতে আর হবে কেউ ভাবতে পেরেছিলেন? বিরাট বড় রাজনৈতিক বিশেষজ্ঞও ভাবতে পেরেছিলেন? তিনি পুরনো দলে ফিরুন বা না ফিরুন, চর্চাটা কিন্তু হচ্ছে। তার মানে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলে বিক্ষুব্ধদের দাপটে দলেই এখন আমি নাম দিয়েছি দলে দলছুট। দলছুট হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ঘরটা যার, তিনি এখন পর। তারপর ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে রসিকতা করে এখন বলছেন মমতা অভিষেক এই মুহূর্তে কার্যত একটি নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে। তারা কোন দলে তারা নিজেরাই হয়তো জানেন না। তারা দল রাখবেন না নিজেদের রাখবেন সেই নিয়ে এখন ভেবে অস্থির। অভিষেক বলেছিলেন 4 তারিখের বিকেল থেকে ডিজে বাজাবেন, পাড়ায় পাড়ায় ডিজে বাজাবেন। এখন ডিজের আওয়াজে অভিষেকের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, অন্য ডিজে বাজছে। তৃণমূলে অভিষেকের অন্যায্য, রাতারাতি অন্যায্য উত্থানের জন্যই ছিটকে যেতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই শুভেন্দুবাবু আজ বিজেপির টিকিটে বাংলার মাসনাদে সব থেকে বড় চেয়ারে গিয়ে বসে পড়েছেন। ওই যে বলছিলাম না যে কক্ষপথ থেকে ছিটকে যাওয়ার কথা, কখন কে কক্ষপথ থেকে ছিটকে কোথায় যান। কেউ ছিটকে গিয়ে একেবারে অন্ধকারে তলিয়ে যান, কেউ ছিটকে গিয়ে আলোর পথে গিয়ে বসে পড়েন। ছিটকে গিয়ে কারো হয় ভালো, কারো হয় মন্দ। এই যেমন ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কে ছিলেন তিনি? তিনি ছিলেন প্রাক্তন এবং প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর ব্লু আইড বয়। বামপন্থী রাজনীতিতে তার উত্থান। মমতা সোনিয়ার বৈঠক দেখে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন, ও কে কোথায় বৈঠক করলো আমার দেখার দরকার নেই, আমরা তৃণমূল। চাপ বাবা, মমতা তৃণমূল নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। সিপিএমের আর এক প্রাক্তনী শঙ্কর ঘোষ একদা শিলিগুড়ির মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্যের রাইট হ্যান্ড, ডান হাত ছিলেন। এখন তিনি সম্পূর্ণ বিপরীতধর্মী রাজনীতিতে একেবারে বিপ্রতীপে মন্ত্রী হয়ে বসে আছেন। তাপস রায় একদম মার্কামারা কংগ্রেসী। আমি বিশ্বাস করি তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। তাপসদা কখনো কংগ্রেস ঘরানার রাজনীতি ছাড়তে হবে স্বপ্নেও হয়তো ভাবেননি, কষ্ট কল্পনাতেও হয়নি একটা সময়।
সেই তাপস রায় তিনি আজ বিজেপির টিকিটে জিতে রাজ্যের শিল্পমন্ত্রী। সম্ভবত তাপস রায় কখনো কয়েক বছর আগেও একথা ভাবেননি যে তাকে তার কক্ষপথ ছেড়ে অন্য কক্ষপথে গিয়ে সেটেল করতে হবে। প্রবীণ বয়সে নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন তাপস রায়। ওই যে বলছিলাম কক্ষপথ বদলে গিয়েছে বলেই তো। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি টের পাচ্ছেন যে কক্ষপথ বদলে গেলে কেমন টানা হ্যাচড়া শুরু হয়ে যায়? 2 মাস আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বড় মুখ করে বলেছিলেন আমার সিআইডি, আমার সিআইডি। যে সিআইডি মুর্শিদাবাদের বিচারক হেনস্থার মামলায় ওই মোফাক্কারুল ইসলামকে ধরেছিল, ভাগ্যাকাশ বদলে গেছে। দেখুন, তদন্তের প্রয়োজনে সেই সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে, তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। শুধু সই জালিয়াতির মামলা নয়, অভিষেকের ডিজে মন্তব্যের, ওই ডিজে বাজাবো এই মন্তব্যকে কেন্দ্র করেও মামলা হয়েছে। সেই মামলাও এবার সিআইডির হাতে। কলকাতা পুরসভা যে কোনো দিন এবার অভিষেকের দরজায় কড়া নাড়ল বলে। চিরদিন কাহারও সমান নাহি যায়। যে দক্ষিণ 24 পরগনাকে এতদিন অভিষেকের জেলা বলা হতো, সেই জেলাতেই এলো পাথারি মার খেয়েছেন অভিষেক। সোনারপুরে অভিষেককে টিপ করে ডিম ছুঁড়েছে উত্তেজিত জনতা। আজ ভবানী ভবনে আরেক চিত্র। ডিম ছুঁড়তে দিল্লি থেকে ছুটে এসেছিলেন বাঙালি তরুণী। পচা ডিম না পাওয়ার আক্ষেপ করে গেলেন। পচা ডিম নিয়ে আসতে চাইছিলাম, পচা ডিম পাইনি। পচা ডিম কেন নিয়ে আসছিলেন? পচা ডিমের দাম বেশি। কাকে 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 চোর ভাইপোকে ছোড়ার জন্য। পচা ডিম ছুটতে চাইছেন কেন? চোর ভাইপোকে সবাই ও চুরি করেছে, সবাই ডিম ছুটছে, এই জন্য আমারও ইচ্ছা ছিল ডিম ছুড়বো, হলো না সেটা। সামনে পেয়েও তো ছুটতে বলে না, আক্ষেপ। উনি তো এত বডিগার্ড, গাড়িতে সব জায়গায় বডিগার্ড নিয়ে এখন ঘুরছেন, ঠিক আছে? গাড়িতেও 3-3টা বডিগার্ড দেখলাম, এইদিকে 3টা, ওইদিকে 2টো, 3 ঝুলে ঝুলে রাইট, ঝুলে রাইট, ঠিক আছে। আর মানে হেরে যাওয়ার পরেও কি তার রোয়াব কমেনি? না, কই কমেনি তো, চোর তো, চোরের তো রোগ কমবে না, কোনোদিনও কমবে না। আপনি কোথা থেকে এসেছেন? আমি থাকি দিল্লিতে, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। দিল্লি থেকে এসেছেন? রাইট, চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। দিল্লি থেকে এসেছেন? দিল্লি থেকে। বিধানসভার সই জালিয়াতি মামলায় হাজিরা দিতে বিকেলেই দিল্লি থেকে ছুটে এসেছেন অভিষেক। 6টায় ডেডলাইন ছিল। অভিষেক ভবানী ভবনে ঢোকেন 5টা 49 আজই জানা গেল অভিষেককে সিআইডির ডাকাডাকি আরও বাড়তে চলেছে। 4 তারিখ ডিজে বাজবে। এই মামলাও হাতে নিল সিআইডি। বিধাননগর সাইবার থানার মামলা এখন সিআইডি সাইবার শাখার হাতে। ডিজে মামলায় তথ্য সংগ্রহ শুরু সিআইডির গোয়েন্দাদের। জোড়া মামলায় অভিষেকের একমাত্র স্বস্তি, এখনই গ্রেফতার হওয়ার আশঙ্কা নেই। অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ঘর নিয়েও বিপাকে পড়তে চলেছেন অভিষেক। কালীঘাটে শান্তিনিকেতন বিল্ডিংয়ে ভাঙাভাঙি শুরুর পথে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্ট ও কলকাতা পুরসভাকে জানিয়ে দিয়েছে যে বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে কলকাতা পুরসভা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। স্বাভাবিকভাবেই এই রায়কে হাতিয়ার করেই এবার কলকাতা পুরসভার প্রশাসক তথা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার সংস্থাকে আর সময় দেওয়া হবে না। শেষ স্ট্যাটাস রিপোর্ট চলে এলেই অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙা শুরু করবে কলকাতা পুরসভা, জানিয়ে দিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে। সন্ধে 6টা বাজতে ঠিক 11 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে ঢুকেছেন। 8:45 বাজতে চললো, মানে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে। এখনও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, ধরে নেওয়াই যায়। 4 তারিখের পর কি হবে বলেছিলেন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি হচ্ছে দেখুন। ক্রমশ নানাবিধ আইনের প্যাঁচে জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা জীবন তার মামলার পেছনে চলে যাবে, এত মামলা। এবার তার সাধের প্রকল্প আতস কাছের নিচে, সেবাশ্রয়। এই প্রকল্পের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন একটা সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা চালু করে ফেলেছিলেন রাজ্যে, খানিকটা মমতাকে চ্যালেঞ্জ দেখানোর ঢঙে। প্রথমে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প চালু করেন অভিষেক বড় করে বলতেন ডায়মন্ড হারবার মডেল। পরে অন্য জেলাতেও সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়। এই তালিকায় ছিল শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামও, আমি নিজে কভার করে এসেছিলাম। তৃণমূল তার নির্বাচনী ইস্তাহারে দাবি করে যে ভোটে জিতলে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার, সেবাশ্রয় মডেলই রাজ্য সরকার অনুসরণ করবে, এমনও দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা প্রকল্পকে কেন্দ্র করে এত খরচ, বিরোধীরা গোড়া থেকেই সন্দেহের চোখে দেখছিলেন। এবং এটা অভিষেক বাবুর জায়গাতেই হবে কেন, অন্যত্র কেন হবে না, তিনি এই টাকা কোত্থেকে পাচ্ছেন, এইসব প্রসঙ্গ অনেক উঠেছিল। সেবাশ্রয়ের টাকা কোত্থেকে আসছে,
গোড়া থেকেই এই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। প্রশ্ন ছিল গৌরী সেনটি কে? এরই মধ্যে কাল একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়াতে মাটি খুঁড়ে ওষুধের স্তূপ উদ্ধার করা হয়েছে। আর্ট মুভার মেশিন দিয়ে, ওই যেগুলোকে সোজা কথায় জেসিবি বলে, জেসিবি একটি কোম্পানির নাম, যাই হোক, ওই আর্ট মুভার দিয়ে মাটি খোঁড়ার পর গুচ্ছ গুচ্ছ ওষুধ পাওয়া যাচ্ছে, যার মধ্যে আবার অনেক ওষুধের এখনো পর্যন্ত এক্সপায়ারি ডেট আসেনি, মানে মেয়াদ ফুরোয়নি। ভাবুন তো এই ওষুধগুলো কত মানুষের কাজে আসতে পারত। মেয়াদ না ফুরোনো ওষুধ মাটির নিচে কে পুঁতে দিল? তবে কি অভিষেকের প্রকল্পে ওষুধ দুর্নীতি? নেমে পড়েছে পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসন। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য পরিষেবার নামে দুর্নীতির অভিযোগ তুলে বারে বারে সরব হয়েছিল বিরোধীরা। এবার গতকাল ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় একেবারে মাটি গর্ত খুঁড়ে জেসিবি মেশিন দিয়ে গর্ত খোঁড়ার পর প্রচুর রাশি রাশি ওষুধ উদ্ধার করা হয়েছে। এই ওষুধ সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল। বিজেপির অভিযোগ যে কালোবাজারির টাকায় এই ওষুধগুলো কেনা হয়েছিল এবং এই দুর্নীতি ঢাকতে ওষুধগুলোকে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়েছিল। এবং এই অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে। কারণ এই যে গোডাউন, এই গোডাউনটিকে একেবারে শামীম আহমেদের, এই গোডাউনের মধ্যেই সমস্তটাই মজুত করা ছিল। কোটি কোটি টাকার, কয়েক কোটি টাকার হচ্ছে ও মেডিসিন এখানে রয়েছে। মেয়াদ উত্তীর্ণ না মেয়াদ রয়েছে? না, মেয়াদ রয়েছে। আপনার হচ্ছে আপনি দেখবেন প্রত্যেকটা মেডিসিন অন্তত 2027, 2028 এক্সপায়ারি ডেট রয়েছে। এই একটি ওষুধ আমি তোলার চেষ্টা করলাম এবং ওষুধটার মেয়াদ রয়েছে এই মুহূর্তে 1/2028। এইটা এত দামি ওষুধ পড়ে আছে 2027 পর্যন্ত। দাঁড়ান ভালো করে পরিষ্কার করে দিই ময়লাগুলো। এই দেখুন 2025 থেকে 2027 পর্যন্ত এর ডেট আছে। এইখানে দেখুন এই একটা ওষুধ, বাচ্চাদের জীবনদায়ী ওষুধ, এই একটা ওষুধ দেখুন 2027। তো এই ধরনের প্রত্যেকটা মাল আমার মনে হয় না একটাও মাল একদিনও এক্সপায়ার এখনো হয়েছে। বাজে লোক বাজে সংসদ সেবা আশ্রয় করলো। সেবা আশ্রয়ের নামে ওষুধ দুর্নীতি করতে ওর সাগরেদকে সাহায্য করলো জাহাঙ্গীর খানকে। সেই ওষুধ কোটি কোটি টাকার দুর্নীতির ওষুধ মাটিতে দিয়ে, মাটির তলায় দিয়ে পুঁতে দেওয়া হলো। ওরা ভাবতে পারেনি বিজেপি সরকার এসে যাবে, কারণ ওরা এই ওষুধগুলোকেই কালোবাজারি করে মার্কেটে বিক্রি করার টার্গেট ছিল, যার জন্য সেবাশ্রয়ের নাম করে ওষুধ মার্কেট থেকে তুলেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে জেলার পুলিশ প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি সংস্থার আধিকারিকদের ডেকে আনা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। আমরা তো নর্মালি হেলথ সেক্টর থেকে ওয়েস্ট কালেকশন করি, কিন্তু এরকম মাঠঘাট থেকে তো ওয়েস্ট তোলার অনুমতি আমাদের নেই। সুতরাং এখান থেকে ওয়েস্টটা কালেক্ট করতে গেলে যে কোনো সরকারি অথরিটির কাছ থেকে আমরা একটা প্রপোজাল চাইব বা আশা করব। সেই প্রপোজাল পেলে তবেই আমরা কাজ শুরু করতে পারবো। কিছু কিছু ওষুধ আছে যেগুলো এখনও পর্যন্ত ভ্যালিড এবং এক্সপায়ার হয়নি, আর কিছু কিছু আছে যেগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে এবং মাটির তলায় থাকার জন্য ড্যামেজ হয়ে গিয়েছে পুরোটা। নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্পের সেবা দিয়ে বিজেপিকে কাট করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ের সাফল্যকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজে দাঁড়াবেন, এমন একটা পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল। আমি কেন বলছি এত জোর গলায়, তার কারণ আমি নন্দীগ্রাম ভোটের সময় কভার করতে গিয়েছিলাম। শেখ সুফিয়ান তার বাড়িতে বসে আমাকে বলেছিলেন, আমরা তো ভেবেইছিলাম অভিষেকবাবু দাঁড়াচ্ছেন, কিন্তু সেবাশ্রয় মানুষের মনে এতটা দাগ কাটতে পেরেছে কি যে নন্দীগ্রামে অভিষেক জিতে যাবেন একটা সেবাশ্রয় প্রকল্প করে। এইটা নিয়ে আইপ্যাক কিন্তু খুব একটা নিশ্চিত ছিল না। পরিষ্কার করে বলছি, আইপ্যাক একটা রিপোর্ট জমা দিয়েছিল, তাতে বলেছিল তুমি দাঁড়ালেও বাপু হারবে। তখন অভিষেক আর রিস্ক নেননি। পরিস্থিতি আঁচ করে অভিষেকও নন্দীগ্রামে আর দাঁড়াতে যাননি। শুভেন্দু অধিকারী কিন্তু তখনই বলেছিলেন সেবাশ্রয়ের টাকা কোত্থেকে আসছে সেটা তিনি খতিয়ে দেখবেন পরে। সময়টা গত বছরের ডিসেম্বর মাসের, 6 মাসে অনেক কিছু বদলে গিয়েছে। এই খতিয়ে দেখার অধিকারটা শুভেন্দু অধিকারীর হাতে এসে গেছে, কারণ এখন তিনি মুখ্যমন্ত্রী, সরকারটা তারই। আর সেবাশ্রয়ের ওষুধ পাওয়া যাচ্ছে মাটির নিচ থেকে। কি অবস্থা, কোথাও বন্দুক, কোথাও টাকা, পাট খেতে টাকা, ধানি জমির নিচ থেকে বেরোচ্ছে ওষুধ,
আর কোথাও পুকুর থেকে মাছ রয় বেরোচ্ছে রাশি রাশি বন্দুক আর গুলি। কোথায় গিয়েছিল রাজ্যটা? এর তদন্তভারও কি সিআইডির হাতেই যাবে? সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব, চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব। তদন্ত হবেই বলেই দিলেন সদ্য নিযুক্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এটুকু বলতে পারি যে যে বা যারা দুর্নীতি করেছে, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা যেখানে যা দুর্নীতি আছে আমরা সব খুঁজে বের করব, সে যেই হোক না কেন। দুর্নীতিগুলোকে খুঁজে বের করে তাদের যথাযোগ্য যাতে শাস্তি দেওয়া যায় সেটা করব। কি বলবো বলুন তো স্বাস্থ্য নিয়ে? আমি একটা মহিলা, আমার নিজের খারাপ লাগছে। এত ডাক্তার, মহিলা ডাক্তাররা মেসেজ করছে, তারা বলছে যে তারা কতটা নির্যাতিত, নিপীড়িত, মেন্টালি তাদের উপর কত টর্চার করা হচ্ছে। আপনি তো শুধু সেবাশ্রয়টা দেখছেন, মাটির নিচে ওষুধ পেয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, মানে খুঁচিয়ে বের করেছে। কেন বের করেছে? তাদের ভেতর অনেক যন্ত্রণা। মানুষকে এরা কিভাবে বোকা বানিয়েছে। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম সন্দেশখালির একটা পুকুর থেকে কত অস্ত্র বেরিয়েছে। দেখুন খবরটা আমি বারবার দেখাচ্ছি, এতই গুরুত্বপূর্ণ। ঠোঁট কাটার অনুষ্ঠান শেষ করার আগে আবার দেখাচ্ছি, কারণ এটা মামুলি যে সে অস্ত্র নয়, আর এটা ওই পাতি রাজনৈতিক মারপিটের ব্যবহার করার মতো অস্ত্র শুধু কিন্তু নয়, একটা আধটা বন্দুক নয়। আবার সন্দেশখালির পুকুর, অস্ত্রাগারের হদিশ। দেখুন একবার শেখ শাহজাহান বাহিনী এবং তাদের কীর্তিকলাপ। নেজাটের খড়িহাট গ্রামে পুকুর থেকে উদ্ধার প্রচুর কার্তুজ এবং বন্দুক। পুকুরে পাওয়া যাচ্ছে 16টা আগ্নেয়াস্ত্র। এটা এই পর্বে, এর আগেও বেরিয়েছিল 2345 রাউন্ড গুলি, মানে কার্তুজ। পুকুরের মধ্যে প্লাস্টিকে মোড়া ছিল বন্দুকগুলি। বেঙ্গল এসটিএফের অভিযানে বাজেয়াপ্ত প্রচুর আগ্নেয়াস্ত্র।